আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর, মহান বিপ্লব ও সংহতি দিবস। ক্ষমতার মোহনায় জনপ্রিয়তার গ্রহণযোগ্যতায় দৃশ্যপটে নিয়ে আসে জিয়াউর রহমানকে সহযোদ্ধাদের মূল্যায়ন। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনের দিনই গণভোটের দাবি, ষড়যন্ত্র এখনো চলছে, অভিযোগ নেতাদের। নভেম্বরে গণভোটের দাবিতে প্রধান উপদেষ্টাকে ৮ দলের স্মারকলিপি। ১১ নভেম্বর ঢাকা চলো কর্মসূচি, আঙুল বাঁকা করে হলেও দাবি আদায়ের হুঁশিয়ারি ডাক্তার তাহেরের। বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা না করতে জাতিসংঘকে দেয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু করতে IRI-র ৮ সুপারিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ। অস্থির এক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। শেষ হয় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পালা। সব অনিশ্চয়তা দূর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আরো জানাচ্ছেন সিকান্দার রেমান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহতের পর দেশে তৈরি হয় অস্থিরতা আর অনিশ্চয়তা। রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। চলে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। ৩ নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। সেনাবাহিনীতেও টালমাটাল অবস্থার এক পর্যায়ে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। ৭ নভেম্বর সিপাহী জনতা মুক্ত করেন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল ATM হায়দার সহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। এই ঘটনার পরপরই মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাব পাওয়া সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার নিতে হয়। ক্ষমতার মোহ নয়, জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতায় দৃশ্যপটে নিয়ে আসে জিয়াউর রহমানকে। ৭ই নভেম্বর ছিল জিয়াউর রহমানের উত্থান দিবস। সে সময় আওয়ামী লীগের কোনো সরকার ছিল না। দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল। এই শূন্যতা পূরণের জন্যেই সাধারণ সিপাহী জনতা এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন পর তিনি জনগণের সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হলেন। ৭ই নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন জেনারেল জিয়াউর রহমান। অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান। তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে। পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের। তার ১৯ দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ, গতি পায় অর্থনীতি। আন্তর্জাতিক বলয়ে বাড়তে থাকে বাংলাদেশের বন্ধুর সংখ্যা। ৭ই নভেম্বর যেভাবে জিয়াউর রহমানের উত্থানের ফলে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, একইভাবে ৫ই আগস্ট তারিখের স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার শাসনের অবসানের ফলে আবার এই ভারতীয় আধিপত্যবাদের নাগপাশ থেকে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে। এদিক দিয়ে দুটি ঘটনার মধ্যে মিল রয়েছে এবং একটিরই অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনীর মধ্যে, আর পরবর্তীকালে ৫ই আগস্ট অভ্যুত্থান সারা দেশব্যাপী, বিশেষ করে রাজধানী শহরে লক্ষ লক্ষ ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে মাফিয়া সরকারকে হটানোর জন্যে। এই দিক দিয়ে দুটি ঘটনার মধ্যে অনেক সামঞ্জস্য রয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা, সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনর্জীবনের দৃঢ় প্রত্যয় নিয়ে। এখনও দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এক কাতারে দাঁড়িয়েছে। ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে নয়, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণভোট আগে হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা তার। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, টালবাহানা না করে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণারও আহ্বান জানান তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে গণতন্ত্রের দিকে ফিরে যাওয়ার পথ
পরিষ্কার করার আহ্বান জানান তিনি। হুঁশিয়ার করে দেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের জনগণ ক্ষমা করবে না। ঐকমত্য কমিশনে বিএনপি সহ যেসব রাজনৈতিক দল একমত হয়েছে তা বাস্তবায়ন করার পাশাপাশি কোনো ষড়যন্ত্র চক্রান্তের কাছে দলটি আপোষ করবে না বলেও জানান মির্জা ফখরুল। এ সময় প্রয়াত মজলুম নেতা তরিকুল ইসলামের জীবন নিয়ে একটি বই প্রকাশের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। আমরা তো পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না, দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই, আর চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, নির্বাচনকে এখনও পিছিয়ে দেয়া বা ব্যাহত করার চেষ্টা চলছে। নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহতের ষড়যন্ত্র হচ্ছে। এদিকে বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে যায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সারোয়ারের রিপোর্ট। তারেক রহমান পলিসি অ্যান্ড পলিটিক্স বই নিয়ে বৃহস্পতিবার ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজন করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্কল্পনা শীর্ষক সেমিনারের। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, কোনো পথ ছাড়াই রাজনীতিতে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন তারেক রহমান। পারিবারিক উত্তরাধিকারের সূত্রে নয়, দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করেছেন বলেই তিনি আজকে নেতা। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছে, আমরাও বলছি যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আজকে হোক কালকে হোক নির্বাচন হতে হবে। আর সবচাইতে নিরাপদ সময় হচ্ছে আগামী এই ফেব্রুয়ারির মধ্যে। সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম খালেদা জিয়া। এখন সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন তারেক রহমান। উনি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। ডিরেগুলেশন, এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। সেমিনারে আলোচকরা বলেন, তারেক রহমানের রাজনৈতিক চিন্তাভাবনার রূপ হচ্ছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে তা নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে পদযাত্রা করেছে জামাতে ইসলামী সহ সমমনা ৮ দল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। জামাতের নায়েবে আমির বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে হলেও তারা দাবি আদায় করবেন। এদিকে রাতে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে জামাতে ইসলামী সহ সমমনা ৮ দলের পদযাত্রা। পল্টন মোড় থেকে এই পদযাত্রার শুরুতে বক্তব্য রাখেন ৮ দলের শীর্ষ নেতারা। জুলাই শহীদদের সম্মানে ৫ দফা মেনে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তারা।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আইনি বাধা না। সুতরাং সময় আছে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। তা বুঝাতে চাই, বুঝিনি। এই জন্যে নো হাঙ্কি পাঙ্কি। আমাকে একজন বলেছে, একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, কয়দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। এদিকে পদযাত্রাটি বেলা 12:30টার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকার সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে 8 দলের একটি প্রতিনিধি দল 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায় যমুনায়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যেই গণভোট, জাতীয় নির্বাচনে উভয় কক্ষ বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি রয়েছে এই 5 দফায়। আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা পরিষ্কার করে বলছি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি। উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য, এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব। আগামী 11 নভেম্বর একই দাবিতে ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জামাত সহ সমমনা দলগুলো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আগামীতে জামাত থেকে যারা এমপি নির্বাচিত হবেন তারা সরকারি প্লট, বিনা ট্যাক্সের গাড়ি না নেয়ার ঘোষণা দিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় সিলেটের একটি কনভেনশন হলে মহানগর জামাতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাত আমির বলেন, আওয়ামী লীগের নেতারা বলতেন ক্ষমতাচ্যুত হলে 5 লাখ মানুষ খুন হবে, অথচ তারা পালিয়ে যাওয়ার পর দেশে সরকার না থাকা অবস্থায়ও কোনো খুন হয়নি। মহানগর জামাতের আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে জামাতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সহ সিলেটের বিভিন্ন আসনে জামাতের প্রার্থীরা অংশ নেন। দেশ থেকে যারা চলে গেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতেন, সংস্কারের বিষয়ে একমত হলে বিএনপি বা জামাত যে কোনো দলের সাথে নির্বাচনী জোটে যেতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রশ্নে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক সংস্কৃতি বদলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। এদিকে দলের দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতির হাত থেকে নয়, প্রধান উপদেষ্টার কাছ থেকে জুলাই সনদ নিতে চায় এনসিপি। রিপোর্ট গোলাম মইনুল হাসানের। আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার থেকে প্রার্থী মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে দলটি। এরই প্রেক্ষিতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে, যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে, রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না। এনসিপি নির্বাচনী কৌশল সম্পর্কে জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথেই কোনো জোটে যাব না। বিএনপি ও জামাত মুখোমুখি অবস্থানে উল্লেখ করে এর সমালোচনা করেন এনসিপির এই নেতা। রাজনৈতিক দুটি দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনার টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা আবার একটি দল বলেছে এটা সরকারেরই হলো সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে।
এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনার টেবিলে বসতে পারে না। এই আলোচনার টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল। এদিকে রাঙ্গামাটিতে সমন্বয় সভায় হাসনাত আব্দুল্লাহ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। যেই গণভোট, সেই গণভোট অবশ্যই অর্ডার হতে হবে এবং অর্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করতে হবে। চুপ্পুর হাত থেকে কোনো ধরনের অর্ডার নেওয়া যাবে না। চুপ্পুর হাত থেকে কোনো ধরনের এই জুলাই সার্টিফিকেট নেওয়া যাবে না। চুপ্পুর হাত থেকে জুলাই সার্টিফিকেট নেওয়া থাকে সবাই মিলে একসাথে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। এনসিপি পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি প্রতিষ্ঠা কাজ করবে বলে মন্তব্য করেন দলটির এই নেতা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আর গুম সংক্রান্ত অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে বিশেষ ট্রাইব্যুনালে। এমন বিধান রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখন কোনো ফ্যাসিস্ট চাইলেও গুমের রাজত্ব চালানো সম্ভব নয়। জানানো হয়, নির্বাচন ঘিরে আইআরআই-এর শঙ্কা বিবেচনায় পদক্ষেপ নিচ্ছে সরকার। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। আওয়ামী লীগ সরকারের 16 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নানা শ্রেণী পেশার মানুষের গুমের অভিযোগ রয়েছে। অভ্যুত্থানের পর থেকে গুম খুনের নৃশংস সব তথ্য প্রকাশ পায়। এমন বাস্তবতায় গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিত ও গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় গুমছের চূড়ান্ত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, গুমের ঘটনা তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। প্রেস সচিবের আশা, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোই নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কথাও জানানো হয় ব্রিফিংয়ে। আমরা তাদের জন্য তো একটা 7টা দিন তাদেরকে বলা হয়েছে। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন, তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কী ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতীয় অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার, সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। আইআরআই যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। এছাড়াও উপদেষ্টা পরিষদ 2026 সালের জন্য সাধারণ ও নির্বাহী আদেশে 28 দিন ছুটির অনুমোদন দিয়েছে। অনুমোদন দেয়া হয়েছে জাতীয় লজিস্টিক নীতির খসড়াও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘের উদ্দেশ্যে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না। গত শনিবার ঢাকায় ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় আওয়ামী লীগ। দলের পক্ষে চিঠি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু করতে 8টি সুপারিশ করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই। নির্বাচনের আগেই সহিংসতার শঙ্কা
সংস্থাটির। বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি মূল্যায়ন করে আইআরআই, নির্বাচন কমিশন, সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং অন্যান্য নির্বাচনী স্টেক হোল্ডারদের জন্য এসব সুপারিশ দিয়েছে। এই সুপারিশগুলো নির্বাচনের আগে এবং পরে কার্যকর করা হলে বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে জুলাই চার্টারের বাস্তবায়ন চূড়ান্ত করা, নাগরিক শিক্ষাকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক সংস্কার সমর্থন করা, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ উৎসাহিত করা, প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ করা, নিরাপত্তা পরিকল্পনায় সমন্বয় বৃদ্ধি, নাগরিক নির্বাচনী পর্যবেক্ষণে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, রাজনৈতিক তহবিলে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচনের সময় স্বাধীন ও বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশ প্রচার করা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার আবারও পাবে বিএনপি। অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার কবি সরকারি নজরুল ইসলাম কলেজে দোয়া ও আলোচনা সভায় তিনি সব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম। সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ নাজবুল হাসান। অনুষ্ঠানে সাদেক হোসেন খোকার বড় ছেলে ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, ব্যক্তিগত ফায়দা লাভের আশায় কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নিত্য নতুন দাবি তুলছে। সারা দেশে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন। বিশেষ দুইটি রাজনৈতিক দল বারবার জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নিত্য নতুন তারা দাবি তুলছে এবং তারা কর্মসূচিও ঘোষণা করছে। তারা যদি কোনোভাবে নির্বাচনকে ভণ্ডুল করার কোনো চেষ্টা করে, আমরা ধরে নিব এটা বাংলাদেশের বিপক্ষের একটি ষড়যন্ত্র এবং সেটাকে আমরা কঠোর হস্তে প্রতিরোধ করার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো সবকিছু আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের ধানের শীষের প্রার্থী কে হলো সেটি বড় বিষয় নয়, যাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে আমরা দেশব্যাপী সকলেই আমরা আমাদের যার যার নিজস্ব জায়গা থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ এবং ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য আমরা প্রচারণা সহ আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড করে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা 16 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। মঙ্গলবার জাতীয়তাবাদী ক্রীড়া দলের নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপি নেতা আমিনুল হক। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। এ সময় তাকে মনোনয়ন দেয় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সবাইকে ধন্যবাদ জানান। তার উপর আস্থা রাখতে রূপনগর পল্লবীর ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করেছিল উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU-তে কম্পিউটার CSE ডে উদযাপন, সেমিনার এবং চতুর্থ ও পঞ্চম ব্যাচের বিদায় সংবর্ধনা হয়েছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে মহাখালী ক্যাম্পাসে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান। CSE বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাকিকুর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর HTM কাদের নওয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত ছিলেন। ISU থেকে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য চাকরির বাজারের প্রতিযোগিতায় তাদেরকে সবার থেকে এগিয়ে রাখবে বলে জানান বক্তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। আজ ঐতিহাসিক 7ই নভেম্বর, মহান বিপ্লব ও সংহতি দিবস। ক্ষমতার মোহনায় জনপ্রিয়তার গ্রহণযোগ্যতায় দৃশ্যপটে নিয়ে আসে জিয়াউর রহমানকে সহযোদ্ধাদের মূল্যায়ন। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনের দিনই গণভোটের দাবি, ষড়যন্ত্র এখনো চলছে, অভিযোগ নেতাদের। নভেম্বরে গণভোটের দাবিতে প্রধান উপদেষ্টাকে 8 দলের স্মারকলিপি। 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি। আঙুল বাঁকা করে হলেও দাবি আদায়ের হুঁশিয়ারি ডাক্তার তাহেরের। বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা না করতে জাতিসংঘকে দেয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু করতে IRI এর 8 সুপারিশ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।